আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ অবি, চাষি ভাই পেজ থেকে। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। এখন সময় হচ্ছে সকাল 5:30 মতো বাজতেছে। আর এত ভোরবেলা আমি এই মুহূর্তে আছি হচ্ছে কদমতলী এরিয়াতে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সিরাজগঞ্জ যাওয়া। সিরাজগঞ্জে ওখানে হচ্ছে ঘি যে বাংলাদেশে তৈরি হয়, এটার মূল উৎপাদনীয় স্থান হচ্ছে সিরাজগঞ্জ। আমাদের আজকের সফর হচ্ছে সিরাজগঞ্জ, তো আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে মহাখালী। আসলে এখানে নাম কিভাবে নির্ধারণ করা হয়েছে মহাখালী আল্লাহ জানে। কারণ দেখেন এইখানের অবস্থা, ডাইনে ভাই যেদিকে তাকাইবেন কোনো খালি বলতে কোনো অপশন নাই। ঠিক আছে, পেট্রোল পাম্প থেকে শুরু করে রাস্তাঘাট, এটার নাম আসলে মহাখালী না মহাভরা দেওয়া উচিত ছিল। পুরা এরিয়া জুড়ে গাড়ি আর গাড়ি। আসলে এটা হচ্ছে মূলত মহাখালী বাস স্ট্যান্ড। তো এই কারণে এখান থেকে হচ্ছে সিরাজগঞ্জ, মানে ওই দিকের যত গাড়ি আছে এখান থেকে ছাইড়া যায়। এই কারণে এখানে জ্যাম এত বেশি। তো আমরা এখন হচ্ছে এখান থেকে বাসে উঠবো, বাস যোগে হচ্ছে সিরাজগঞ্জ যাব। ওখানে আজকে আমাদের গন্তব্য যেটা, সেটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া। এখন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সিরাজগঞ্জে গোলচত্বর নামে একটা জায়গায়, যেখানে হচ্ছে ন্যাশনাল ফুড ভিলেজ নামে একটা মার্কেটের মতো দেখতে পাচ্ছেন আর কি। এখানে হচ্ছে এই বঙ্গের, উত্তরবঙ্গের যত বাস আছে এগুলা এখানে হচ্ছে সকালের টাইমে যেই বাসগুলো আর কি 6টা থেকে 7টার মধ্যে সাইড আসে ঢাকা থেকে, ওগুলা এখানে হয়তো সকালের নাস্তার টাইমটা দেয়। ভিতরে খুব বিশাল এরিয়া। আর এদিকে মানে এই যে সিরাজগঞ্জের যে তাঁত শিল্প, এটা ধরে ফুডের মতো করছে। এই যে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। বাস এখানে 10 মিনিট ওয়েট করবে, তারপরে আবার তার গন্তব্যে রওনা দিব।
আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায়। এখানে আসার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এখানে একটি কারখানা, ওনারা হচ্ছে ঘি তৈরি করে অনেক আগে থেকেই, এই কারখানাকে পরিদর্শন করতে। আর আজকে আমার এই ভিডিওর স্পন্সর হচ্ছে নিত্যপণ্য শপ হচ্ছে আজকে আমাকে এখানে নিয়ে এসছে তাদের ঘিয়ের যে প্রজেক্ট আছে ওটা দেখানোর জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কারিগরেরা ঘি জাল দিচ্ছে এবং নিত্যপণ্য শপের লোকেরা এটার দেখাশোনা করতেছে। আসলে নিত্যপণ্য শপে আপনি অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে থাকবেন, যেরকম হানিনাট, সরিষার তেল, মানে অর্গানিক যত ধরনের আইটেম হয়। এখন আমের সিজন চলতেছে, আম পাবেন তাদের কাছে, আরও মধু তো আছেই। যত ধরনের অর্গানিক প্রোডাক্ট হয় সবকিছু এখানে আছে। নিত্যপণ্য শপের স্বত্বাধিকারী মাওলানা জাহিদুদ্দিন সাফাত, আমরা ওনার কাছে ওনার প্রোডাক্ট সম্বন্ধে একটু জানতে চাই। আপনার কাছে কি কি ধরনের প্রোডাক্ট আছে? নিত্যপণ্য শপ মূলত গ্রাহকের জন্য অর্গানিক ফুড আইটেম, অর্গানিক শব্দটা যদিও খুব বিস্তীর্ণ, ন্যাচারাল ফুড আইটেম আমরা বলি। এর মধ্যে আছে অন্যতম হচ্ছে ঘি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন জাল হচ্ছে। এছাড়াও আছে সব ধরনের মুরগি, এবং হানিনাটও আমরা নিজেরাই উৎপাদন করি। এছাড়া সিজনাল খেজুরের গুড়, আখের গুড়, আম ইত্যাদি। খেজুরের গুড়, আখের গুড় এগুলো আমরা নিজেরা প্রজেক্ট করি। এই আর কি আমাদের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে ঘি এবং মুরগি। বাকি আনুষঙ্গিক যেহেতু ফুড রিলেটেড আমাদের কার্যক্রম, আমরা ফুড রিলেটেড অনেক কিছু আমাদের গ্রাহককে দেওয়ার চেষ্টা করি, যেটা আমরা মফস্বল থেকে বা লেভেল থেকে ভালোটা কোয়ালিটি সম্পর্কে উৎপাদন করতে পারি, ওটা আমরা আমাদের গ্রাহককে দেওয়ার চেষ্টা করি। আমাদের মূল প্রোডাক্ট এবং মুরগি, যেটা আমাদের সিগনেচার। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনলাইনে তো অনেক পেজ আছে যারা দেখা যাচ্ছে সেল করতেছে, তো ওনাদের থেকে আপনাদের ডিফারেন্টটা কি, যে ওনাদের থেকে না নিয়ে আপনাদের থেকে নেবে? এটার কারণটা কি? কাস্টমার আপনার থেকে কি কি এক্সট্রা বেনিফিট পাবে যে কারণে যে মানুষ নিত্যপণ্য শপ থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্র নেবে? অনলাইনের যে বেসিক সুবিধাগুলো এটা তো অবশ্যই আমাদের কাছে পাবে। যেমন তিনি ঘরে বসে প্রোডাক্ট পাচ্ছে, এটা অন্যরাও দিচ্ছে, তো আমরা ব্যতিক্রম কি দিচ্ছি যে আপনারা দেখবেন, আমি কারো সমালোচনা করবো না, বাকি অনেকেই এটা করে থাকে যে ঢাকায় এসি রুম অফিসে বসে তারা বিভিন্ন জায়গা থেকে ফোনে প্রোডাক্ট কালেকশন করে বিক্রি করতেছে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করার যে ব্যাপারগুলো, অর্থাৎ যে প্রোডাক্টটা আমি নিজে অন্যকে দিচ্ছি ওটা আমি নিজে খাওয়ার উপযুক্ত কিনা, এটার ব্যাপারে অনেকেই সচেতন না। অর্থাৎ গদবান্ধা বিক্রি করা, টাকা কামানো, এইটাই ব্যাপারটা। কিন্তু আমরা এই গতানুগতিক ধারা থেকে একটু বের হয়ে ভিন্ন আঙ্গিকে কাজ করার চেষ্টা করি। আমরা সবসময় মনে করি যে আমার গ্রাহক আমার পরিবারের একজন সদস্য। আমি আমার নিজের জন্য যেটা উপযুক্ত মনে করি না, আমি আমার সন্তানের জন্য যেটা উপযুক্ত মনে করি না, বা আমার বৃদ্ধ বাবা মার জন্য যেটা উপযুক্ত মনে করি না, সেটা কখনোই আমি আমার গ্রাহককে দিব না বা দেই না। এই চিন্তাধারা থেকে মূলত আমাদের কার্যক্রমটা শুরু করা, যে আমরা নিজের জন্য যেটা পছন্দ করবো আমাদের গ্রাহককে সেটাই দিব। এই জন্য দেখে থাকবেন যে আমি সারা বছর আমি যে সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করি সবগুলো প্রোডাক্ট মোটামুটি রুট লেভেলে এসে একদম মফস্বলী কৃষকদের সাথে মিলেমিশে একদম উৎপাদনের সাথে জড়িত আমি। এই জন্য আমি জানি যে প্রোডাক্ট কোয়ালিটি কিভাবে মেনটেন করতে হয়, এবং আমি আমার নিজের জন্য উপযুক্ত প্রোডাক্টটা কিভাবে উৎপাদন করব। তো ওই উৎপাদিত উপাদানটাই প্রথমত আমি আমার পরিবারে ব্যবহার করি। তারপর আমি আমার দ্বিতীয় পার্সন, আমার পরিবারের যে দ্বিতীয় পার্সন আমি যাদেরকে মনে করি তারা হচ্ছে আমার গ্রাহক, আমি তাদেরকে দিই। এই যে একটা স্পেশালিটি, এটা কিন্তু আপনি সব জায়গায় পাইবেন না। এটা মনে করতে পারেন যে নিত্যপণ্য সব থেকে কেনাকাটার একটা যৌক্তিক কারণ, যা ডিফারেন্ট অন্যদের থেকে। জি, এই ব্যাপারটা খুব ভালো বলছেন। আসলে একটা বিষয় আছে যে নিজের জন্য যেটা পছন্দ করি এটা আমার কাস্টমারের জন্য পছন্দ করি, এটা আল্লাহ রাসূল বলছে। যদি এই নীতিতে চলতে পারেন ইনশাআল্লাহ একসময় অনেক দূর যাওয়া সম্ভব, কারণ মানুষ সবচেয়ে বেশি ট্রাস্ট করে হচ্ছে নিজের পরিবারকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমিও লাইফে ফার্স্ট টাইম ঘিয়ের কারখানায় আসছি, এবং ঘি এটা কিভাবে জাল হয় এটা এখানে হচ্ছে মূল প্রসেসটা হচ্ছে সর্বপ্রথম যখন কৃষক লেভেল থেকে দেখা যায় দুধগুলা সংগ্রহ করে, ওই দুধটা সংগ্রহ করার পরে এই যে একটা মেশিন আছে, এটার মাধ্যমে হচ্ছে আপনার ক্রিম এবং দুধের যে পাতলা অংশটা থাকে যেটা দিয়ে মিষ্টি ছানা ওগুলা তৈরি হয়, ওটা চলে আসে এটা দিয়ে। এবং যেটা দিয়ে হচ্ছে ঘি তৈরি হয়, ক্রিম বলে যেটাকে, ওটা আসে এটা দিয়ে। এই যে একটু আগেই এটা দিয়ে কাজ করছে হয়তো ওনারা। এখানে এই যে এই বলটা থাকে, ওই বলটার উপরে দুধ থাকে, আর এই যে হচ্ছে দুধের পাতলা অংশগুলা, এগুলা থেকে ছানা, ক্রিম, ওগুলো আপনার ছানা, মিষ্টি ওগুলা তৈরি হয়। আর এই যে হচ্ছে আপনার ক্রিম, এগুলাই ওখানে নিয়ে হচ্ছে জাল দিতে দিতে একটা সময় ঘিয়ে পরিণত হয়। আর ঘিটা তো মূলত হচ্ছে এক ধরনের তেল, এটা হচ্ছে এই ক্রিমটা জাল দিতে 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 এক সময় ওই তেলে পরিণত হবে। প্রচুর গরম আজকে, এখনো আছি হচ্ছে ঘিয়ের কারখানায়, কারণ এখানে সর্বশেষ
ঘি কিভাবে হয়, কি অবস্থা হয়, ওটা আপনাদেরকে দেখাবো নিয়ত করছি ইনশাল্লাহ। দেখেন কি অবস্থা হয়েছে। ফার্স্টে দেখছিলেন ক্রিমি টাইপের একটা ভাব, আর এখন কিন্তু তেল তেল একটা ভাব চলে আসছে। এটাই আস্তে আস্তে হচ্ছে, এটা আস্তে আস্তে আসলে ঘিয়ের যে মূল রূপ ওটা ফিরে আসবে ঠান্ডা হওয়ার পরে। আলহামদুলিল্লাহ, ঘি তৈরি হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে সেকা হচ্ছে। সেকনে দেওয়ার পরে এগুলো হচ্ছে সিলভারের পাতিলে ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হবে, এবং আস্তে আস্তে এগুলা ঘিয়ের যে অরিজিনাল রূপ সেটা ফেরত আসবে, দানা পড়ে যাবে আস্তে আস্তে। এটা হচ্ছে 2-3 দিন পর্যন্ত সিলভারের পাতিলে সংরক্ষণ করে রেখে দিতে হয়, তাহলে এটার পূর্ণাঙ্গ কালার এবং দানাদার যে ভাবটা আছে ওটা চলে আসবে ইনশাআল্লাহ। দিনের ঘিয়ের কার্যক্রম শেষে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আসার সময় আমরা আসছিলাম হচ্ছে বাসে করে, এখন আবার আমরা চলে যাব হচ্ছে ট্রেনে করে, কারণ ট্রেনটা আমরা টাইমলি পেয়ে গিয়েছিলাম ঠিক টাইম মতো। যখন আমাদের কার্যক্রম শেষ হয়েছে এর সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছিলাম যে 10 মিনিট পরেই একটা ট্রেন আছে সিরাজগঞ্জ থেকে। তারপরে আমরা চলে গেলাম রেল স্টেশনে, এবং সাথে যতটুকু করে সম্ভব নিত্যপণ্যের সবের অনার জায়েদ বিন সাখাওয়াত, উনি হচ্ছে 10 কেজি পরিমাণ ঘি সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো ট্রেনে করে। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে ঢাকা কমলাপুর রেল স্টেশনে আইসা পৌঁছাইলাম। সারাদিনের জার্নির ক্লান্তি, সেই সকাল ভোর 5টা বাজে উঠে জার্নি শুরু। তারপরে এখন আস্তে আস্তে হচ্ছে বিকেল 6টার মতো বেজে গেছে। এখন আমরা রেল স্টেশন থেকে বের হব। রেল স্টেশন থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই ছিল আমার একদিনের সিরাজগঞ্জ ট্যুরের ছোট্ট ব্লগ। নিত্যপণ্যের সবের প্রজেক্ট দেখা, ট্রেনের জানালায় চোখ রাখা, আর শেষে হাসনাবাদের সেই জজমোল্লা বিরিয়ানির স্বাদ, সব মিলিয়ে দারুণ একটা দিন ছিল। আপনাদের সঙ্গে ভাগাভাগি করলাম আমার এই ভ্রমণের গল্প। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কাউসার আহমেদ অভি। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো গন্তব্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।